হ্যালো ভিউয়ার্স, চিন্তু তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসই B1 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের সাজেশন অনুযায়ী 20 নম্বরের প্রশ্ন। ফ্রান্স এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মধ্যে তুলনামূলক আলোচনা। অর্থাৎ এখানে ফ্রান্সের শিল্প বিপ্লবটাই তোমাদেরকে আলোচনা করতে হবে, পাশাপাশি ইংল্যান্ডের সাথে তার তুলনাটি দেখাতে হবে। কেন ইংল্যান্ডের তুলনায় ফ্রান্স পিছিয়ে ছিল শিল্প বিপ্লবের ক্ষেত্রে, সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে। তা তার উত্তর, অর্থাৎ এই প্রশ্নের উত্তর নিয়ে আমি এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, এখানে প্রশ্নটি এইভাবেও আসতে পারে যে ফ্রান্সের শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ফ্রান্স, ইংল্যান্ড অপেক্ষা ফ্রান্সের পিছিয়ে থাকার কারণ কি। অর্থাৎ এখানে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের শিল্প বিপ্লবের যে তুলনা, সেই তুলনাটি কিন্তু এখানে করতে হবে। তার অ্যান্সারটি তোমরা এইভাবে লিখবে, দেখে নাও প্রথম থেকে। প্রথমে তোমরা অ্যান্সারটা শুরু করবে, সপ্তদশ শতকে ফরাসি মন্ত্রী কলবেয়ার ফ্রান্সে কৃষি বিপ্লব ও শিল্প প্রসারের চেষ্টা করেন, কিন্তু কলবেয়ারের এই চেষ্টা সফল হয়নি, কারণ ফ্রান্সের সামন্ততান্ত্রিক সমাজ ও স্বৈর শাসনের চাপে কৃষি ও শিল্পের বিকাশ সম্ভব হয়নি। অষ্টাদশ শতকে ফ্রান্সে পূর্ব রাজারা ফ্রান্সে শিল্প গঠনের কিছু চেষ্টা করেন। ষোড়শ লুইয়ের মন্ত্রী ক্যালন ফ্রান্সে শিল্প গঠনের জন্য বিশেষ যত্ন নেন। তিনি শিল্পপতিদের সহায়তা নেন। ক্যালনের প্রচেষ্টায় ফ্রান্সের বিখ্যাত লোহা ঢালাইয়ের কারখানা ক্রুশোর ফাউন্ড্রি স্থাপিত হয়। ফরাসি শিল্পপতিরা ওয়াটের বাষ্পীয় ইঞ্জিনের মডেল ইঞ্জিন নির্মাণ করেন। ইংল্যান্ড থেকে মিলনে, হোঙ্কার, উইলকিন্স প্রভৃতি বিখ্যাত যন্ত্রবিদদের আনিয়ে ফ্রান্সে যন্ত্রশিল্প গঠনের চেষ্টা করা হয়, কিন্তু এই প্রচেষ্টার ফলে ফ্রান্সে ব্যাপক অর্থে শিল্প বিস্তার হয়নি। নেপোলিয়নের আমলে কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ আরম্ভ হলে কিছুদিনের জন্য ইউরোপের বাজারে ফ্রান্সের একচেটিয়া অধিকার আসে, কিন্তু এই সুযোগ পেলেও ফ্রান্স তার শিল্প বিস্তার করতে পারেনি। 1848 খ্রিস্টাব্দের আগে ফ্রান্সে প্রকৃত পক্ষে শিল্প বিপ্লব হয়নি। 1850 খ্রিস্টাব্দ নাগাদ তৃতীয় নেপোলিয়নের শাসনকালে ফরাসি শিল্পের টেক অফ বা উড্ডয়ন আরম্ভ হয়। এরপরে দেখো, ফ্রান্সের সাথে ইংল্যান্ডের তুলনা কিভাবে করা হচ্ছে, কেন পিছিয়ে ছিল ফ্রান্স। ফ্রান্সের দেরিতে শিল্প বিপ্লব ঘটার ব্যাখ্যা হিসেবে বলা যায়, এক, ইংল্যান্ডের ন্যায় শিল্প গঠনের পরিবেশ ফ্রান্সে ছিল না। খাদ্য উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, মূলধন সংস্থান, বৈজ্ঞানিক আবিষ্কার প্রভৃতি বিষয় যার উপর নির্ভর করে শিল্প বিপ্লব ঘটে, সেই উপাদানগুলি অষ্টাদশ শতকে ফ্রান্সে ছিল না। ফ্রান্সের অভিজাতরা ছিল রক্ষণশীল, কায়িক পরিশ্রম বিমুখ। তারা শিল্প বাণিজ্যের কাজকে ঘৃণা করত। সামন্ত প্রথার দরুন লোকে পৈতৃক জমিদারির অধিকার অথবা ভূমির মালিকানাকেই সম্মানজনক মনে করত। দুই, ফ্রান্সের বুর্জুয়া ও ধনী ব্যবসায়ীদের সামাজিক মর্যাদা ছিল না। বুর্জুয়ারা কৃষক, শ্রমিক প্রভৃতি তৃতীয় শ্রেণীর বা থার্ড স্টেটের সমতুল্য ছিল। এজন্য ফ্রান্সের সামাজিক পরিবেশ শিল্প গঠনের অনুকূল ছিল না। তিন, ফ্রান্সের অন্তঃশুল্ক ব্যবস্থা এবং শিল্পের উপর সরকারি নিয়ন্ত্রণ শিল্পের বিস্তারের পথে বাধা হয়ে দাঁড়ায়। মোট কথা, ফ্রান্সের মধ্যযুগীয় ব্যবস্থা শিল্প বিস্তারের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। চার, ফ্রান্সে গিল্ড বা নিগমগুলি মধ্যযুগ থেকে শিল্প বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত। গিল্ডগুলি শিল্প উৎপাদনকে এইরূপ বিশদভাবে নিয়ন্ত্রণ করত যে স্বাধীনভাবে শিল্পের গড়ে ওঠার পথ খোলা ছিল না। সর্বোপরি ফ্রান্সে মার্কেন্টাইলবাদী অর্থনীতির কুফলের জন্য শিল্পের বিকাশ ব্যাহত হয়। ফ্রান্সে মার্কেন্টাইলবাদ অনুযায়ী রপ্তানিতে যত আগ্রহী ছিল, আমদানিতে ততই অনাগ্রহী ছিল। ফ্রান্সের বৈদেশিক মালের আমদানির উপর কড়াকড়ি করায় ফ্রান্সের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া ফ্রান্সের রাজতন্ত্রী সরকার শিল্প বাণিজ্যের উপর পিতৃতান্ত্রিক প্রভাব খাটান।
শিল্প উদ্যোগী শ্রেণীকে স্বাধীনভাবে শিল্পের বিকাশের সুযোগ দিত না। তা এগুলো ফ্রান্সের শিল্পের জন্য এগুলো বাধা তৈরি করে, যেগুলো ইংল্যান্ডে কিন্তু ছিল না। ফ্রান্সের ক্ষেত্রে এইসব বাধাগুলো ছিল। এটাই কিন্তু এর পার্থক্য বা তুলনা। এরপরে দেখো এখান থেকে প্যারা করে লিখবে 5 নম্বর কারণ বা 5 নম্বর যে তুলনা বলতে পারো তোমরা, এগুলো পরপর নিচে নিচে নাম্বার করে করে লিখতে পারো। ফরাসি বিপ্লবের সময় যুদ্ধ বিগ্রহের দরুন শিল্প উপেক্ষিত থাকে। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের উপনিবেশগুলি হাতছাড়া হওয়ার ফলে কাঁচামালের সরবরাহ, উৎপাদিত মালের বাজার না থাকায় ফ্রান্সের শিল্প বিস্তারে বাধা পড়ে। 6. ফরাসি বিপ্লবের যুদ্ধে ফ্রান্সের জাহাজগুলি ব্রিটিশ নৌবহর দ্বারা ধ্বংস হলে মাল পরিবহনে বাধা দেখা দেয়। এর ফলে ফ্রান্সের বৈদেশিক বাণিজ্যে মন্দা দেখা দেয়। এবং সাথে দেখো কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় প্রথা চালু থাকার সময় জার্মানি ও ইতালির বাজার ফ্রান্সের হাতে ছিল। নেপোলিয়নের পতনের পর এই বাজার ফ্রান্সের হাতছাড়া হলে শিল্পে মন্দা দেখা দেয়। শিল্প কারখানা চালু রাখার জন্য প্রচুর কয়লার উৎপাদন দরকার হয়। ফ্রান্সে কয়লা সরবরাহ সীমাবদ্ধ থাকায় শিল্পে উৎপাদনে বিলম্ব হয়। ফ্রান্সের অধিকাংশ লোক ছিল গ্রামীণ, সামান্য কয়েকটি আধুনিক শিল্প শহর ফ্রান্সে ছিল। শ্রমিকরা 23% কৃষি খামারে কাজ করত। ফরাসি কৃষকরা ছিল রক্ষণশীল, নতুন প্রথায় তারা সহজে মেনে নিতে চায়নি। ফ্রান্সের বেশিরভাগ লোক শেষ পর্যন্ত গ্রামেই থেকে যায়। ফ্রান্স ছিল এক বিশাল দেশ, আয়তনে ইংল্যান্ডের দ্বিগুণ। রেলপথের বিস্তার না হওয়ায় দেশের ভেতর পরিবহন ও যোগাযোগের কোনো ভালো ব্যবস্থা ছিল না। ফ্রান্সের উত্তর পূর্বে আলসাস এবং 1850-এর আগে কয়লা তোলার কোনো ব্যবস্থা হয়নি। 8 দেখো তাছাড়া ইংল্যান্ডের ন্যায় ফ্রান্সে যন্ত্রপাতির আবিষ্কার হয়নি। 9 সর্বোপরি ফ্রান্সে মূলধনের সরবরাহের ঘাটতি ছিল। সম্রাট তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সে শিল্প ব্যাংক স্থাপন করে পেরিয়ার কোম্পানি প্রভৃতির সাহায্যে মূলধন সরবরাহের ব্যবস্থা করলে তবেই ফ্রান্সে শিল্প বিপ্লব হয়। ফরাসি বুর্জুয়া বা শিল্পপতি শ্রেণী লুই ফিলিপ ও তৃতীয় নেপোলিয়নের আমলে নানা সুযোগ সুবিধা পায়। ব্যাংক থেকে এদের দীর্ঘমেয়াদের কম সুদে ঋণ দেওয়া হয়। সংরক্ষণ নীতি দ্বারা বিদেশ থেকে আমদানি মালের উপর শুল্ক চাপিয়ে স্বদেশি শিল্পকে রক্ষার চেষ্টা করা হয়। 1800 খ্রিস্টাব্দের পর ফ্রান্সে রেলপথের প্রসার ঘটলেও রাজনৈতিক স্থিতি আসলে তবেই শিল্পে টেক অফ বা গতিশীলতা দেখা দেয়। 1850 খ্রিস্টাব্দে তৃতীয় নেপোলিয়নের শাসনকালে ফ্রান্সে শিল্প বিপ্লবের স্বর্ণযুগ আরম্ভ হয়। তো দেখো এই পর্যন্ত ছিল কিন্তু ইংল্যান্ডের সাথে তার তুলনা। ইংল্যান্ডে যেসব সমস্যাগুলি ছিল না, কিন্তু ফ্রান্সে অনেক রকম সমস্যা ছিল, যার জন্য ফ্রান্সের শিল্পায়ন দেরিতে হয়। এরপরে দেখো পরের পার্ট, যেটি ফ্রান্সের শিল্প বিপ্লবের প্রসার। কিভাবে ফ্রান্সের শিল্প বিপ্লব হচ্ছে দেখো। 1815 খ্রিস্টাব্দে ফ্রান্সের যান্ত্রিক শিল্পের ভিত্তি ছিল খুবই দুর্বল। একটি সমীক্ষায় জানা যায় যে এই খ্রিস্টাব্দে ফ্রান্সে মাত্র 15টি শিল্প কারখানায় বাষ্পীয় পাম্প ইঞ্জিন ব্যবহার করা হতো। যন্ত্র চালনার জন্যে তখন বাষ্পীয় ইঞ্জিনের ব্যবহার ছিল খুবই সীমাবদ্ধ। ফ্রান্সের এই অনগ্রসরতার কারণ আগে আলোচনা করা হয়েছে। পরে প্যারা দেখো, ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে অন্তঃশুল্ক গিল্ড প্রথা শিল্পের উপর সরকারের নিয়ন্ত্রণ লোপ পায়। ফ্রান্সের মধ্যযুগীয় সমাজ বিপ্লবের আঘাতে ভেঙে যায়। নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একই আইন প্রশাসনিক ব্যবস্থা চালু করে ফ্রান্সের আধুনিকীকরণ করেন। নেপোলিয়নের পতনের পরেও এই প্রগতিশীল ব্যবস্থাগুলি অক্ষুণ্ণ থাকে। এভাবে ফ্রান্সের শিল্প বিপ্লবের উপযোগী সামাজিক পটভূমি তৈরি হয়। 1815 থেকে 48 খ্রিস্টাব্দে ফ্রান্সে শিল্পের প্রসার ছিল মন্থর। 1825 খ্রিস্টাব্দের পর ব্রিটেন থেকে নানা ধরনের যন্ত্র ফ্রান্সে আমদানি করা হয়। 1830 খ্রিস্টাব্দ থেকে ফ্রান্সের বিজ্ঞানী ও কারিগরি শ্রেণীর যন্ত্রপাতি তৈরির দিকে দৃষ্টি দেয়। ফ্রান্সে এইভাবে কারিগরি বা প্রযুক্তিবিদ্যার প্রসার ঘটে। 1821 থেকে 47-এর মধ্যে ঢালাই লোহার উৎপাদন 3 গুণ বাড়ে।
30,000 কিমি পাকা রাস্তায় তৈরি হয়। 1843-এ প্যারিস থেকে সেন্ট জার্মাইন পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয়। 1848-এ ফ্রান্সে 2,000 মাইল রেলপথ তৈরি হয়। 1837 খ্রিস্টাব্দে বস্ত্রশিল্পের ক্ষেত্রে যন্ত্রের দ্বারা উৎপাদন আরম্ভ হয়। পরের প্যারা দেখো কি বলছে, 1851 খ্রিস্টাব্দের পর দ্বিতীয় সাম্রাজ্য স্থাপিত হলে ফ্রান্সে শিল্পের উড্ডয়ন আরম্ভ হয়, যে ক্ষেত্রে 1815 খ্রিস্টাব্দে বাষ্পীয় ইঞ্জিনের ব্যবহার সীমাবদ্ধ ছিল। 1871 খ্রিস্টাব্দে 26,147টি বাষ্পীয় ইঞ্জিন ফরাসি শিল্পে ব্যবহার করা হয়। 1850 খ্রিস্টাব্দে ফ্রান্সে মোট 2,000 মাইল রেলপথ ছিল। 1870 খ্রিস্টাব্দে তা দাঁড়ায় 10,000 মাইলে। ফ্রান্সে লা ক্রুশোর লোহার কারখানা ছাড়াও আরও বহু লোহার কারখানা স্থাপিত হয়। ফ্রান্সে রেলপথ তৈরির জন্য প্রচুর লোহার দরকার হয়। এই কারখানাগুলি থেকে তা সরবরাহ করা সম্ভব হয়। তৃতীয় নেপোলিয়ান বিভিন্ন ব্যবস্থার দ্বারা শিল্প গঠনে উৎসাহ দেন। প্রথমত তিনি মূলধন সরবরাহের জন্য পেরিয়ার ব্রাদার্স, লাফিত, হোপ প্রভৃতি মূলধনী কোম্পানিগুলিকে সরকারি সহায়তায় শিল্পে বিনিয়োগে প্রণোদিত করেন। এই কোম্পানিগুলি কয়লা, লোহা প্রভৃতি এক একটি মূল শিল্পে অর্থ লগ্নি করে। তিনি ব্যাংক অফ ফ্রান্সকে ঋণ দানের জন্য নির্দেশ দেন। ক্রেডিট মবিলিয়ার, ক্রেডিট ফসিয়ার প্রভৃতি শিল্প ব্যাংক স্থাপিত হয়। এখান থেকে দীর্ঘ মেয়াদে কম সুদে শিল্পে ঋণ দেওয়ার ব্যবস্থা হয়। দ্বিতীয়ত, তৃতীয় নেপোলিয়ান রেলপথ নির্মাণের জন্য সর্বাধিক গুরুত্ব দেন। এলোনের মতে রেলকে আশ্রয় করেই ফ্রান্সের শিল্পের উন্নয়ন হয়। রেল নির্মাণের জন্য কয়লা, লোহার প্রয়োজন হলে এই দুই শিল্পেরও প্রসার ঘটে। 1850 খ্রিস্টাব্দ থেকে আলসাসের কয়লা খনি থেকে কয়লা তোলা শুরু হলে কয়লার উৎপাদন 50,000 মেট্রিক টন, 50 লক্ষ মেট্রিক টনে দাঁড়ায়। লোরেনের লোহার খনি থেকে বিপুল পরিমাণে আকরিক লোহার উৎপাদন হতে থাকে। বেসামার পদ্ধতির দ্বারা আকরিক লোহাকে শোধন করে উন্নত মানের লোহা ইস্পাত তৈরি হতে থাকে। ফ্রান্সে বহু লোহা ঢালাইয়ের কারখানা লোরেন অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে। এছাড়া ফ্রান্সে রেশম শিল্পেরও বিশেষ অগ্রগতি হয়। লায়ন্স শহরকে কেন্দ্র করে ফ্রান্সের রেশম শিল্পের কারখানাগুলি গড়ে ওঠে। 1845 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিভিন্ন শিল্পে প্রায় 1 মিলিয়ন শ্রমিক নিযুক্ত ছিল। ফ্রান্সের শিল্প কারখানাগুলি এক একটি এলাকায় ঘন সংঘবদ্ধভাবে গড়ে উঠেছিল। আলসাসে সুতি বস্ত্রের কারখানা, লোরেনে ধাতু শিল্পের কারখানা, লয়ার উপত্যকায় রাসায়নিক কারখানা এবং লায়ন্সে রেশম শিল্পের কারখানা কেন্দ্রীভূত হয়। ফ্রান্সে রেলপথ নির্মাণের সময় এজন্য বিভিন্ন শিল্প অঞ্চলগুলিকে রেলপথ দ্বারা মালার মতো এক সুতোয় গেঁথে ফেলা হয়। ফ্রান্স তার অভ্যন্তরীণ বাজারের চাহিদাকে সামনে রেখেই প্রধানত শিল্প গঠন করে। বিলাস দ্রব্যের শিল্প অবশ্য প্রধানত রপ্তানির জন্য উৎপাদিত হয়। সুগন্ধি, প্রসাধন দ্রব্য প্রভৃতির উৎপাদনে ফ্রান্স বিশ্বে উৎকর্ষতা লাভ করে। এছাড়া ফরাসি রেশমের কাপড়ে ভালো রপ্তানির বাজার ছিল। এবং প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। ফ্রান্সে কৃষির ক্ষেত্রে ব্রিটেনের বিপরীত প্রক্রিয়া লক্ষ্য করা যায়, যে ক্ষেত্রে ব্রিটেনে এনক্লোজার বা বেষ্টনী আন্দোলনের মাধ্যমে বৃহৎ পুঁজিবাদী খামার গড়ার ঝোঁক দেখা যায়। সেক্ষেত্রে ফ্রান্সে বৃহৎ খামার ভেঙে ক্ষুদ্র ক্ষেতে পরিণত করে কৃষকদের মালিকানা দিয়ে আবাদ করবার প্রবণতা দেখা যায়। ফলে 1862 খ্রিস্টাব্দে ফ্রান্সে 1000 একর ওয়ালা খামারের সংখ্যা ছিল 4.77% এবং 12.5 একর ওয়ালা জমির মালিকের সংখ্যা ছিল 50%। ফলে ফ্রান্সে ব্রিটেনের মতো কৃষিতে দ্রুত উৎপাদন বৃদ্ধি দেখা যায় না। কিন্তু 1870 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কো জার্মান যুদ্ধের পর ফ্রান্স তার শিল্প ও খনি সমৃদ্ধ অঞ্চল আলসাস লোরেন জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হলে ফ্রান্সের শিল্পের অগ্রগতি ব্যাহত হয়। এই হস্তান্তরের পর জার্মানির লোক সংখ্যা দাঁড়ায় 41 মিলিয়ন, ফ্রান্সের 36 মিলিয়ন। জার্মানির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 8%, ফ্রান্সের 7.5%, ফলে ফ্রান্স পিছিয়ে পড়ে। তো এই ছিল ফরাসি শিল্পের অগ্রগতির পাশাপাশি ইংল্যান্ডের সাথে তার কি তুলনা, সেটি নিয়ে তার যে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে এখানে তুলে ধরলাম। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তা তোমরা দেখে নিও। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া 2-1টি প্রশ্নের উত্তর যেগুলো এখনও বাকি আছে, খুব দ্রুত তোমাদের সামনে তার উত্তরগুলি নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।